রক্ত ঝরতে লাগলো কুদ্দুসের নাক থেকে। দর্শনের ঘুষির পর ঘুষি, একটার পর একটা আঘাতে কুদ্দুস দম নিতে পারছে না। শোভার বুক ধরফর করতে লাগলো। মানুষটা বাঁচবে না তো এমন করলে। পরিবারের সামনে স্বামীর এমন রূপ দেখাতে চায়নি সে, অথচ দর্শন নিজেই হিংস্রতা উন্মোচন করল। শোভা তড়িঘড়ি করে এগিয়ে এসে দর্শনের হাত আঁকড়ে ধরে কাপা কণ্ঠে বলল, আপনি থামুন, এসব ঠান্ডা মাথায় মিটে যেতে পারে। কুদ্দুস ভাই আমাকে বোনের নজরে দেখে, বিপদের সময় ওরাই আমাদের পাশে থেকেছে। শোভার কথা যেন আগুনে ঘি ঢালল। দর্শন কুদ্দুসকে ছেড়ে এক ঝটকায় শোভার গলা চেপে ধরল। চোখ লালচে হয়ে উঠল তার। কর্কশ কণ্ঠে দাঁত কিরমির করে বলে, ভাই হয় তোমার? শামীম ভাইজানকে নিয়ে তো আমার কখনো রাগ ওঠে না, কিন্তু যখন এই কুদ্দুস তোমার ভাইয়ের জায়গা নিতে আসে তখন কেন আমার রাগ ওঠে? কারণ ও একটা পরপুরুষ। আমি তোমার জীবনে কোনো পরপুরুষের উপস্থিতি মেনে নেব না। শোভার শ্বাস রুদ্ধ হতে লাগল। হিজাব আর গরমে ঘেমে ওঠা শরীর তার কষ্টকে দ্বিগুণ করছিল। শামীম ভয়ে কাঁপছে, কিছু বলতে পারছে না। দুর্বল কুদ্দুসও এগিয়ে এসে আটকাতে চাইলে দর্শন কনুই দিয়ে মেরে ফেলে দিল মাটিতে। পড়ে থাকা কুদ্দুসকে আবার কলার চেপে পেটাতে লাগলো দর্শন। বেচারার সব নাকের উপর দিয়ে যাচ্ছে, কারণ ওখানেই তো তার বউ চুমু দিয়েছিল, যেটাকে চুমু বলে না, বলে লালা দেয়া। কাশতে কাশতে শোভা শামীমের কাছে গিয়ে কাঁদো কাঁদো গলায় বলে, ভাইজান কিছু একটা করেন, উনি তো পুরো হিংস্র হয়ে উঠেছেন। ঘরের ভেতর থেকে মিতু উকি দিয়ে সব কিছু দেখে দ্রুত পারুল বেগমকে ফোন দিল। সব শুনে পারুল বেগম প্রথমে বিশ্বাসই করতে পারলেন না, কিন্তু যখন দীপ্ত ফরাজিকে জানালেন তখন তিনি দৃঢ়ভাবে বললেন, আমাকে নিয়ে চলো ওর কাছে। দর্শনের মাথায় নিশ্চয়ই কিছু জমে আছে, না হলে সে এত সহজে কাউকে আঘাত করতো না। পারুল বেগম বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন, অনেকেই বলে খেলা দেখার মজা ঠিকই আছে, কিন্তু আসল টেনশন আর থ্রিলটা আসে তখনই যখন নিজের অনুমানটা সঠিক হয়। আমরা জানি আপনারাও চান একটু আলাদা এক্সাইটমেন্ট, তবে সেই এক্সাইটমেন্ট হোক স্মার্ট আর সেফ। এই জন্য আমরা এনেছি এক ভিন্ন প্ল্যাটফর্ম, যেখানে খেলাটা উপভোগ করার পাশাপাশি আপনার অনুমানও থাকবে গেমের অংশ। এখানে সব কিছু সহজ, ঝামেলাহীন এবং সেফভাবে করা হয়। শুধু ম্যাচ উপভোগ করুন আর অনুমান করে গেম খেলে দেখুন আপনার স্পোর্টস সেন্স কতটা শক্তিশালী। আর এখানে লেনদেন করতে পারবেন সরাসরি বিকাশ, নগদ, রকেট ইত্যাদি দিয়ে। ভাবুন তো, আপনার সঠিক সিদ্ধান্ত যদি আপনাকে ছোট্ট একটা বাড়তি আনন্দ এনে দেয়, তাহলে গেমটাই অন্যরকম লাগবে। যা শুনলেন এটা শুধু শুরু, আসল জিনিসটা পিন করা কমেন্টে আপনার জন্য অপেক্ষা করছে। একবার দেখে নিন, মিস করলে আফসোস করবেন। আর হ্যাঁ, আমার প্রোমো কোড কিন্তু ASHA আশা, এটা দিয়ে রেজিস্ট্রেশন করুন, সেখানে থাকছে আরও চমক। তাই বলে পশুর মতো মানুষকে মেরে ফেলবে? দীপ্ত কোনো উত্তর দিলেন না, শুধু তাড়াহুড়ো করে হুইল চেয়ারে বসে প্রস্তুত হলেন। পারুল বেগম তাকে বহন করে গাড়িতে উঠাচ্ছেন, উদ্দেশ্য শোভাদের বাড়িতে যাওয়া। দর্শন দ্রুত এগিয়ে এসে শোভাকে নিয়ে বাইরে যেতে নিলে শোভা প্রশ্ন ছড়ে, কোথায় নিয়ে যাচ্ছেন আমায়? আমার সাথে ঢাকায় যাবে। না, আমি আপনার সাথে কোথাও যাব না। বলেই হাত ঝাড়া দিয়ে ছুটে আসে শামীমের কাছে। শামীমের পেছনে আশ্রয় নিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলে, ভাইজান আমি যাব না, আপনার কাছে আশ্রয় দিন আমায়। শামীম নিজেও ভরসা পাচ্ছে না দর্শনকে, তাই পরিস্থিতি ঠান্ডা করতে মিথ্যে হাসি ফুটিয়ে বলে, বোনকে এখানে কয়েকদিন থাকতে দেন। ভাইজান ভার্সিটিতে ভর্তি হওয়ার সময় না হয় যাবে। গর্জে উঠল দর্শন, জানালো, এসব অজুহাত আমাকে দেখাবেন না। এক ঝটকায় শোভার হাত ধরে টেনে আনলো সামনে। শোভা কাঁদতে কাঁদতে ভাইয়ের দিকে হাত বাড়িয়ে বলল, আমি যাব না, ভাইজান বাঁচান আমায়। শামীম কিছু বলার আগেই দর্শন হুঙ্কার ছেড়ে উঠল। কেঁপে উঠল সবাই। অঘটন ঘটিয়ে দিল কুদ্দুস। শোভাকে বাঁচাতে দেয়ালের গায়ে শুকোতে দেয়া কয়েকটা লাঠি দেখে দু হাতে নিয়ে আসলো। একটা লাঠি দিয়ে দর্শনের পেছন থেকে আঘাত করল। মাথা নষ্ট দর্শনের এমন আক্রমণে, যেন মাথা কাজ করা বন্ধ। শোভা তো আরো অবাক, চিৎকার করে বলে, আপনার কি মাথা খারাপ কুদ্দুস ভাই? দর্শন পড়ে যেতে নিলেও পড়েনি। শামীম হাত ধরে নেয়। দর্শন হিসহিস করে তাকালো। দাঁত খিচে দর্শন পকেট থেকে বন্দুক বের করে সোজা তাক করলো কুদ্দুসের দিকে। মুহূর্তে সবাই জমে গেল বরফের মতো।
শোভার মাথা ঘুরে এলো, শরীর দুর্বল হয়ে পড়ে যেতে নিচ্ছিল, কিন্তু দর্শনের বাম হাত তাকে আঁকড়ে ধরে রাখলো। দর্শন হুকুমের সুরে বলে, আমার বউকে আমি নিয়ে যাব, কারো বাপেরও ক্ষমতা নেই আমাকে আটকানোর। শামীম কিছু বলতে নেবে দাঁত কিরমির করে দর্শন বলল, যে আমার পথে কাটা হয়ে দাঁড়াবে সে আজ লাশ হয়ে যাবে। শোভা অসহায় দৃষ্টিতে ভাইয়ের দিকে তাকালো, চোখের কোণে জমে থাকা অশ্রু যেন বলছিল। আমি এমন জীবন চাইনি। মিতু ভয়ে আঁতকে উঠল, মৌলিকে জড়িয়ে ধরে আছে। মেয়েটা না থাকলে বাইরে বের হতো, কিন্তু বাচ্চা মেয়েকে এসব দেখাতে চায় না। বলা যায় না ওর মস্তিষ্কে কিভাবে চাপ সৃষ্টি হয়। দর্শন শোভাকে পাজাকোলা করে নিয়ে যাচ্ছে, শামীম পেছনে পেছনে এসে অনুরোধ করেই চলেছে। দর্শন মানবতার জন্য চুপ করে শুনে নেয়। শামীমের প্রতি একটা আলাদা মায়া কাজ করে দর্শনের, তাই বেশি কথা বাড়াবে না, চুপচাপ শোভাকে গাড়িতে বসিয়ে দেয়। শোভা ছটফট করতে থাকে। দর্শন যেই ওকে গাড়িতে বসিয়ে দেয়, শোভা ছুটে ঘরের দিকে দৌড়তে নেয়। দর্শন এবার দরজার সাথে বেঁধে থাকা কাপড় শুকানো দড়ি খুলে নেয়। শোভার পিছনে এসে শোভার হাত মুচড়ে ধরে আবারও গাড়ির মধ্যে ছুঁড়ে মারে। শোভা আর্তনাদ করে ওঠে। শামীম অনুরোধ বাড়িয়ে দেয়, কোনোটাই কাজ হয় না দর্শনের। ও শোভার পা দুটো বেঁধে দিল, অতপর শোভার হাত বেঁধে দিল। শোভা মুখ মেলতেই দর্শন ধমকে বলে, এবার কি চাও, আমি মুখটা বেঁধে দেই? শোভা ঠোঁটজোড়া এক করে চুপ করে থাকলো। ভয়ে শোভার বুক কাঁপছে। শামীম আশপাশ তাকিয়ে কয়েকবার অনুরোধ করে থেমে গেল। বন্দুকের ভয় আবার দর্শনের অতি বাড়াবাড়ি করা কাজগুলোর জন্য। দর্শনের গাড়ি চলে যেতেই দীপ্ত ফরাজের গাড়ি হাজির হলো। পারুল বেগম দ্রুত নেমে পেছনের দিকে চেয়ে বলেন, দর্শন কোথায়? শামীম মাথা চেপে কান্না করে বলে, ভাইজান হুমকি দামকি দিয়ে নিয়ে গেছে, না জানি আমার বোনের সাথে কি করে। আমার বোন বাঁচবে তো? পারুল বেগম রাগ দেখিয়ে বলেন, এসব কি কথা? দর্শন আর যাই হোক শোভার ক্ষতি করবে না। শামীম বলেই দেয়। আমার সামনে আমার বোনের গলা চেপে ধরেছে। পারুল বেগমের মুখে হাত। দীপ্ত ফরাজি জানালেন তাকে গাড়ি থেকে নামানোর জন্য। পারুল বেগম দ্রুত তাকে নামিয়ে হুইল চেয়ারে বসিয়ে ভেতরে নিয়ে গেলেন। ভেতরে এসে এক এক করে সব শুনলেন সবাই। সব কিছু শুনিয়ে দীপ্ত ফরাজি বলতে শুরু করেন, দর্শনের মানসিক সমস্যা আছে, এটা আমি কাউকে এতদিন বলিনি। পারুল বেগম অবাকের সাথে বলে, কি বলছো তুমি? দীপ্ত ফরাজি কুদ্দুসকে দেখে বলেন, ওকে আমাদের গাড়িতে বসিয়ে দাও, ড্রাইভারকে বলো হাসপাতালে নিয়ে চিকিৎসা করাতে। শামীম দ্রুত কুদ্দুসকে গাড়িতে বসায়। কুদ্দুসের পরিবারের কেউই কিছু জানে না। সব কিছুতে গ্যাঞ্জাম সৃষ্টি না হওয়ায় কারো কানে কিছু পৌঁছলো না। শামীম ড্রাইভারকে সব বুঝিয়ে দিয়ে দৌড়ে আসে। পারুল বেগম বলেন, এবার বলো। দীপ্ত ফরাজি পুরনো কথা চিন্তা করতে চোখ দিয়ে পানি ফেলান, তাও বলতে শুরু করেন, ফারহা আমার প্রাক্তন স্ত্রী ও দর্শনের বায়োলজিক্যাল মা। ওর একজনের সাথে সম্পর্ক গড়ে ওঠে। প্রথম দিকে লোকটা ফারহার কাকাতো ভাইয়ের পরিচয়ে আমার সামনে এসেছিল, আমিও মেনে নেই। গ্রাম থেকে নাকি যশোরে চাকরির জন্য এসেছে। সব মেনে আমরা দুপুরে ও রাতের খাবার রান্না করে জবরুল আহমেদ মানে ওই লোকটার জন্য পাঠিয়ে দিতাম। প্রায় সময় ফারহা যেত। একদিন আমি কাজের ছুটি নিয়ে দর্শনের স্কুলে যাই। উদ্দেশ্য বাবা ছেলে মিলে ফারহাকে সারপ্রাইজ দেব। সেদিনই আমাদের চোখ থেকে কালো পর্দাটা সরে গেল। ফারহা তার সেই পাতানো ভাইয়ের সাথেই পার্কে বসে নোংরা কাজে লিপ্ত হয়ে আবার হাসাহাসি করছে। দর্শন আমার হাত ধরে ঝাঁকিয়ে বারবার বলছিল, আমরা দর্শনকে বাজে সিনেমা বা নাটক দেখতে দিতাম না। তাই ও ওই বয়সে এতটুকু জানে কোনটা নোংরা কাজ আর কোনটা ভালো কাজ। নিজের মাকে নোংরা কাজে দেখে ছুটে যায় দর্শন সেখানে। ফারহার হাত ধরে টেনে নিয়ে আসে। জবরুল প্রথমে ঘাবড়ে গেলেও পরে ফারহাকে উস্কানি দেয়। ওর চাকরির বেতন আবার আমার থেকে বেশি ছিল। আমাদের তখন ব্যবসায় লোকসান হতে থাকে, তো এটার সুযোগ নিল দুজনে। ফারহা ওই মুহূর্তেই আমার থেকে তালাক চায়। আমি বলি, ছেলের মুখ চেয়ে ভালো হয়ে যাও। কাজে দিল না। তবে ফারহাকে বাসায় আসতে হয়। ওর সার্টিফিকেট আমাদের বাড়িতেই ছিল, তাই ওগুলো আর ওদের বাড়ি থেকে দেওয়া গয়নাগুলো নিয়ে যেতেই দর্শন পা ধরে অনুরোধ করছিল। কোনো কিছুতেই ফারহা গলেনি, বরং ওই সময় আমার ছেলেটাকে লাথি মেরে সরিয়ে দেয়। ইচ্ছা করে নাকি বাধ্য হয়ে জানি না। রাগের মাথায় প্রেমিকাকে চাওয়ার তাড়নায় এমনটা করেছে বেশ বুঝলাম।
আমি ধমকে কথা বললে আমাকে ও আমার ছেলেকে অপমান করে। আমাদের হাসি হাসি বুকুশ্রী থাকতো সর্বদা। দর্শন সবসময় মিলেমিশে থাকতো। ওই দিন থেকে ছেলেটার মুখের সেই বোকা হাসি কোথায় যেন হারিয়ে গেল। চোখ বেয়ে বেয়ে পানি শুকিয়ে গেল। কিন্তু ছেলেটা আমার অ্যাক্সিডেন্ট দেখে নিজেও অজ্ঞান হয়ে হসপিটালে ভর্তি ছিল। ডাক্তার সুযোগ বুঝে অতিরিক্ত টাকা নিয়ে কড়া ডোজের ওষুধ দেয়, যেটা দর্শনকে খাওয়ানোর জন্য। দর্শন সত্যিই ঠিক হয়, কিন্তু ওর মধ্যে উদ্ভট আচরণ দেখা দেয়, যেটা আমরা কেউ দেখিনি। দীপ্ত ফরাজি একটু থেমে সবাইকে দেখলেন। সবার চোখেই পানি। শামীম নিজেও কান্না করছে মৌলিক ঘুমে। মিতু ওকে বিছানায় রেখে এসেছে। মিতুর টিয়া রঙের হিজাব ভিজে গাঢ় রং ধারণ করে। বোঝাই যাচ্ছে সেও কান্না করেছে। দীপ্ত ফরাজি আবারও বলতে শুরু করেন, এখানেই ঘটনা থেমে থাকেনি। ঘটনা ঘটেছে দর্শনের স্কুলেও। ফারহাদ চলে যাবার পর ও একটু অস্বাভাবিক থাকলেও লেখাপড়ায় মুখটা গুজে রাখতো সবসময়। আমার ছেলের রোল আগে 2 থাকতো। রোল 1 হয় চেয়ারম্যানের নাতনির। তো ওই সময় দর্শনের রেজাল্ট ভালো হয়। নতুন ম্যাডাম দর্শনকে না বুঝেই ভালো রেজাল্টের জন্য 1 রোল করে দিয়ে দেয়। এটা নিয়ে চেয়ারম্যান স্কুলে গিয়ে ঝামেলা করে। ওই চেয়ারম্যানের সাথে ওঠা বসা জবরুল আহমেদের। দুজনেই স্কুলে এসেছিল একসাথে। দর্শনকে তেমন কিছু বলেনি, কিন্তু নতুন ম্যাডামকে হুমকি দেয়। নতুন ম্যাম বাধ্য হয়ে দর্শনকে রোল 2 করিয়ে দেয়। পুরো এলাকা জুড়ে জবরুল আহমেদ ও চেয়ারম্যান মিলে মিষ্টি বিতরণ করে। এটা অবশ্য একটা গা জ্বালানোর কথা ছিল মাত্র। আমাদের এলাকায় অনেকেই মানতে নারাজ হলেও মেনে নেয় সমাজে নিজেদের টিকিয়ে রাখার জন্য। দর্শন সহ্য করতে পারেনি। ওই যে কড়া ওষুধের প্রভাব, ওইটাই কাজে দিল। সবার সামনে রাস্তা থেকে ইট নিয়ে ছুঁড়ে মারে জবরুলের মাথায়। চিৎকার করে বলেছিল, প্রতারক, চোর, মিথ্যুক, আমার মাকে কেড়ে নিয়েছিস তোরা। এখন ক্ষমতা দেখিয়ে আমার রোল, আমি তোদেরকে ছাড়বো না। চেয়ারম্যানের লোক ওই দিন আমার ছেলেটাকে গাছের সাথে বেঁধে অনেক মারে। মারতে মারতে ওর পিঠের ছাল চামড়া ঝাঁঝরা করে দেয়। মাথায় কয়েকবার লাঠি দিয়ে মেরেছে অবধি। আমি খুঁড়িয়ে খুঁড়িয়ে সবার পায়ে ধরি। আব্বাজান আর আম্মাজান সবার পায়ে ধরে অনুরোধ করেও থামাতে পারলাম না। ওই সময় আমার আম্মাজান স্ট্রোক করে মারা যান। আম্মাজানের মৃত্যুর কারণেই ছেড়ে দেয় মনে হয় দর্শনকে। ছেলেটা অজ্ঞান থাকে টানা 3 দিন। ওর দাদিজানের মৃত্যুর মিলাদ শেষ হবার পর ওর জ্ঞান ফিরল। হাসপাতালের বিছানায় বসে বারবার বলছিল, আমি ওদেরকে খুন করব। আব্বাজান ওখানে ছিলেন না। আম্মাজানের কবরের কাছে পড়ে থাকতেন বেশিরভাগ সময়। এই সুযোগে আমি দর্শনের সমস্ত ব্যাপার বুঝে নিলাম, গোপন করি আব্বাজানের থেকেও। ডাক্তার তখন জানায়, আপনারা এই কয়দিন যে ডাক্তার দেখিয়েছিলেন সে আপনার ছেলেকে ভুল ঔষধ দিয়েছে। বয়সের তুলনায় কড়া ডোজের ঔষধ। এতে ছেলেটার আরও বেশি ক্ষতি হয়েছে। ওর মস্তিষ্কে চেপে গেছে খুনের তাড়না। ছেলেটা নিজে বাঁচবে কিনা গ্যারান্টি নেই, কারণ ওর শরীরের ঔষধ ওকে আপাদমস্তক ক্ষতি করে দিচ্ছে। ডাক্তারের সাথে আরও কিছু কথা বলে ঢাকায় ভালো চিকিৎসা করাতে নিয়ে গেলাম। আমাকে তখন সাহায্য করে আমার কাকা। উনি বরিশাল থেকে এসে আমাদের ঢাকায় নিয়ে যায়। দর্শনকে ওখানে ভর্তি করায়। দর্শনের শরীরের রক্তশূন্যতা দেখা দেয়। ওই সময় আশার আলো হয়ে আসলো তুহিন। ওই ছেলেটা আমার ছেলেকে রক্ত দেয়। রাত 2টায় ওই আমাদের শুভাকাঙ্ক্ষী ছিল। এরপর ওদের দুজনের বন্ধুত্ব হলো। দর্শনকে ইচ্ছা করে আমি ঢাকায় ভর্তি করিয়ে আসি। ওই জবরুল থেকে দূরে রাখার চেষ্টা করি, কিন্তু সবকিছু ঠিক হলেও ঠিক হয়নি দর্শনের রাগ, হিংসা ও জেদ। ও ওই সময় থেকেই নিজের মধ্যে একটা জিনিস গেঁথে রেখেছে, যেটা আমার সেটা আমারই। কেউ সেই জিনিস কেড়ে নিতে চাইলে তাকে শেষ করে দেব। দীপ্ত ফরাজি হঠাৎ দুকড়ে ওঠেন। পারুল বেগম এগিয়ে এসে তার বুকে হাত রেখে মিতুর উদ্দেশ্যে বলেন, বৌমা 1 গ্লাস পানি দাও। মিতু পানি এনে দিতেই দীপ্ত ফরাজি পানি পান করেন। তারপর কান্না কণ্ঠে বলেন, আমার ছেলের সাথে অন্যায় না হলে, প্রতারণা না হলে ও এত কিছু শিখত না। আসলে আমার বোকা ছেলেটা নিজেকে এমন পরিবর্তন করেছে যে ওর মনোভাব কেউ পরিবর্তন করতে পারবে না। যখন যেটা সঠিক মনে হবে ও সেটাই করবে। কেউ পরিবর্তন করতে আসলে তার জীবনটাও ঝুঁকিতে থাকে। তুহিনকে সামলে চলে। ছেলেটা যশোরে খুব কম আসে, তবে 1বার কি 2বার দর্শনের জন্য এসেছিল। দর্শনকে যেন রন্ধ্রে রন্ধ্রে ওই একজনই চিনেছে।
সবসময় সাথে সাথেই ছেলেটার। অথচ স্কুল জীবনে যখন মাহারা হলো তখন কত অভিভাবক ছুটে এসে কটু কথা শুনিয়েছে। একদম শেষ করে দেয় আমার ছেলেটার মনোভাব। গভীর রাতে ঢাকার নির্জন রাস্তায় রাতের নীরবতা ভাঙছিল শুধু গাড়ির চাকার শব্দ। দর্শনের চোখে তখন লালচে আভা, পাশে হাত পা বাঁধা অবস্থায় শোভা ক্লান্তিতে নিস্তেজ হয়ে পড়েছিল। হাত পা নড়াতে নড়াতে একসময় ঘুমিয়ে পড়েছে ক্লান্ত হয়ে, মাথাটা এলিয়ে দেওয়া সিটের সাথে। সেই মাথাটা আলতো হাতে ধরে নিজের কাঁধে রাখল দর্শন। ঠোঁটে মৃদু হাসি আর চোখে মুখে জেদ ফুটিয়ে শোভার ললাটে ঠোঁট ছুঁয়ে বলে, তুমি শুধুই আমার ব্যক্তিগত নারী। তুমি অন্য কারো দৃষ্টি যদি তোমার দিকে পড়ার সাহস দেখায়, সেই সাহস আমি মাটি চাপা দিয়ে মুছে ফেলবো। তোমার অস্তিত্বে অন্য কারোর ছায়া পড়ার আগেই আমি তার অস্তিত্ব বিলীন করে দেবো। অবশেষে ঢাকায় নিজের কেনা বাড়িতে ফিরে এলো দর্শন। ভুতুরে সেই পুরনো ধাঁচের বাড়িতে গাড়ি থামিয়েই আশপাশ তাকালো। কোথাও কোনো আলো নেই, থাকবেই বা কীভাবে? আশেপাশে তো কোনো বাড়ি নেই। পিচঢালা রাস্তার একদিকে ঢাকা শহর, অন্যদিকে তেমন পৌরসভা হলেও তেমন উন্নত না। পিচঢালা রাস্তা পেরিয়ে ভাঙা রাস্তা পড়ে। রাস্তার দুদিকে বড় বড় গাছ, যেন জঙ্গল রয়েছে দুপাশে। সেখান থেকে একটা গলির মধ্যে ঢুকলো পুরাতন বাড়ি। দর্শন এটাই কিনেছিল। এই বাড়িটি দিনের বেলা দেখতে যেমন মনোমুগ্ধকর লাগে, রাতের বেলা ঠিক তেমনই ভয়ানক। শোভা এখনও চারপাশ ভালোভাবে দেখেনি। তাছাড়া তার কয়েকটা দিন কেটেছিল দিজা ও দর্শনের সাথে, তাই তেমন ভয় কাজ করেনি। দর্শন শোভাকে কুলে তুলে নেয়। সিঁড়ি বেয়ে উপরে ওঠার সময় তার নিঃশ্বাস ভারী হয়ে আসছিল। বিছানায় শোভার শুয়ে দিয়ে সে কিছুক্ষণ তাকিয়ে রইল অপলক দৃষ্টিতে। যেন জগৎ জুড়ে এই মেয়েটি তার আসক্তি, তার শিকার, আবার তার প্রাণও। দর্শনের আঙুল ধীরে ধীরে শোভার হিজাবে গিয়ে থামে। একটানে হিজাব খুলে ফেলে সে। তারপর কাঁচের গ্লাসে পানি নিয়ে সেখান থেকে পানি ছিটিয়ে দিল শোভার মুখে। শোভার চোখ, কপাল, গলা শুকিয়ে আছে। উঠে বসতেই তার মাথা ঝিমঝিম করছে। চারপাশ তাকিয়ে কিছু মনে করতেই আতকে উঠল। দুপুরের কথা মনে পড়তেই ভয়ে আতকে দূরে সরে বসল। জানালার সাথে লেপটে গুটিয়ে নিচ্ছে নিজেকে। ভয় করছে খুব তার। দর্শন এই ভীতু মুখ দেখতে চায় না। সে অভ্যস্ত চঞ্চল মেয়েটার প্রতি। শোভাকে কিছু বোঝানোর জন্য হাত বাড়াতে নিলেই শোভা আরও গুটিয়ে বসে বলে, না, দয়া করে দূরে থাকুন, আপনি আমার কাছে আসবেন না। শোভার কণ্ঠ কাঁপছিল। দর্শন ঠান্ডা হেসে কাছে এগিয়ে এলো। শোভা ফ্যালফ্যাল করে তাকিয়ে চোখের পানি ফেলে। দুপুরে দর্শনের হাতের বন্দুক দেখে তার প্রাণ পাখি পালিয়ে গেছে। এখনো ভয়ে কাঁপছে। দৃষ্টি দর্শনের চোখ জোড়ার দিকে। দর্শনের দৃষ্টি তীক্ষ্ণ, ভয়ঙ্কর, অথচ অদ্ভুতভাবে আকর্ষণীয়। শোভার চোখে চোখ রেখে স্বাভাবিক কণ্ঠে বলে, আমার কথা শোনো ওয়াইফি। শোভা মাথা দুদিকে দুলিয়ে বিছানা থেকে নামতে নেয়। এক পা যেই এগোতে নেয়, ওই পায়ের উপর পা রাখল দর্শন। শোভা ঘাবড়ে গেল, কেঁপে উঠল তৎক্ষণাৎ। শোভা পালাবার জন্য এদিক ওদিক তাকালে দর্শন চোয়াল শক্ত করে বলে, পালাবার জন্য যত রাস্তায় খোঁজো না কেন, সব বৃথা যাবে ওয়াইফি। কারণ এটা আমার আস্তানা। এখানে তুমি আমার মসজিদে এসেছো, আর আমার মসজিদেই বের হতে পারবে। শোভার শরীর শীতল ভয়ে জমে গেলেও দর্শনের কণ্ঠে এমন এক অদ্ভুত অধিকার ছিল, যেন সে সত্যি অন্য কারো নয়, শুধু তারই। দর্শন তার চিবুক ধরে উঁচু করল। শোভার কানের কাছে ঠোঁট নিয়ে বলতে শুরু করে, ভয় পাওয়ার দরকার নেই। আমি তোমাকে আঘাত করব না, কিন্তু তুমি যদি আমার চোখের সামনে থেকে দূরে যাওয়ার চেষ্টা করো, তখন আমি কি করব নিজেও জানি না। দর্শনের কণ্ঠ অস্বাভাবিক শান্ত, অথচ সেই শান্তই ভয়ের। গায়ে কাঁটা দিয়ে উঠছে। এই দর্শনকে শোভা চেনে না। রাগী গম্ভীর দূরে সরিয়ে দেয়া সেই লোক এটা না। শোভা ঠোঁট কাঁপিয়ে কিছু বলতে যাচ্ছিল। দর্শন আচমকা তার ঠোঁটের উপর আঙুল চেপে দিল, ধমকে বলে, চুপ। আর কোনো দ্বিমত জানতে চাই না। সারা দিনে তোমার মুখে অনেক শুনেছি আমার কথার দ্বিমতের কথাগুলো। শোভার চোখ দিয়ে পানি পড়ে। ভয়ে কথা বলা তো দূর, ওর এখন দর্শনের সামনে থাকাটাই কষ্ট হয়ে উঠেছে। মেয়েটা ঘাবড়ে গেছে প্রচুর। এখানে থাকতে চায় না, কিন্তু কোথাও যাওয়ার উপায় নেই। একা একা যশোরে ফিরেও যেতে পারবে না। কিছু বলতেও ভয় কাজ করছে। দর্শন শোভার চোখের পানি মুছে দিয়ে বলে, আমি তোমার কান্না দেখতে চাই না। আমি শুধু চাই তুমি তোমার এই কাজল কালো চোখ দিয়ে আমার দিকে তাকাও। এই চোখে পানি থাকবে না।
শোভার চোখের পানি গড়িয়ে পড়ছিল দ্রুত গতিতে, কিন্তু একই সাথে দর্শনে সেই শীতল অথচ গভীর দৃষ্টিতে এমন কিছু ছিল যা ভাঙা ভিত্তি হৃদয়ে অদ্ভুত কম্পন জাগিয়ে তুলছিল। শোভার চাহনির মাঝে কোনো ভালোবাসা প্রকাশ পায় না, পেয়েছিল ভয় ও ঘৃণা। ঘৃণা আসাটা স্বাভাবিক, কারণ ওর মস্তিষ্কে এখনও অপমানের ব্যাপারটা এখনও ঘুরছে। দর্শন এগিয়ে এসে তার গলার পাশে নিঃশ্বাস ছুঁয়ে বলল, তুমি যদি আমাকে ঘৃণা করো তাহলে করো, তাও আমি তোমাকে ঘৃণা কাটাতে বলবো না, কারণ আমি তোমাকে ভাঙবো, আবার আমি গড়বো। শোভার বুক ওঠানামা করছিল দ্রুত শ্বাসে। ঘৃণা, ভয় আর অদ্ভুত এক অচেনা আকর্ষণ মিশে যাচ্ছিল। ভুতুরে অন্ধকার বাড়িটা যেন সাক্ষী হয়ে থাকলো দর্শনের উন্মাদ আচরণের। দূরে সরে গিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলে, পানি। দর্শন এক গ্লাস পানি এগিয়ে দিল। শোভা কাঁপা কাঁপা হাতে গ্লাস নিয়ে পানি পান করে। পানি পান করার পর মাথাটা একটু ঠান্ডা হয়। সারাদিনে ক্ষুধার্ত পেটে কিছু পড়ল অন্তত। শোভা মনে মনে সিদ্ধান্ত নিল, এখন কিছু বলবো না, না জানি কি করে বসে। কোনো একটা সুযোগ বুঝে এখান থেকে পালাতে হবে। কিন্তু এখন কি করব? এই লোককে দেখলেই তো ভয় করছে আমার। অজ্ঞানের অভিনয় করব? পারিও না অভিনয় করতে। একটু থেমে আবারও ভাবছে, ধুর, চেষ্টা করে দেখি না একবার। অতপর শোভা ইচ্ছে করে চোখ বুজে বিছানায় মাথা এলিয়ে দেয়। শোভার এমন কাণ্ডে ভরকে গেল দর্শন। শোভার দিকে ঝুঁকে গালে হাত দিয়ে আলতো চাপড় মেরে বলে, ওয়াইফি, হোয়াট হ্যাপেন্ড? শোভা ইচ্ছে করেই সাড়া দিল না। সে সব শুনতে পেলেও অজ্ঞানের অভিনয় করে। দর্শন শোভাকে টেনে ধরে বালিশের উপর মাথা এলিয়ে দেয়। শোভার বাঙালি ধাঁচের শাড়ি পরা একপাশের আঁচল খুলে গেছে, হাঁটুর উপর থেকে কাপড় সরে গেছে। দর্শন লাইট চালালো। শোভার চোখ পিটপিট হয়, কিন্তু খোলে না। দর্শন শোভার দিকে চেয়ে আছে। শোভার মুখশ্রীতে ক্লান্তির ছাপ। দর্শন দৌড়ে চলে গেল ওয়াশরুমে। শোভা চোখ খুলে উঠে বসে। কিছু একটা ভাববার মধ্যেই দর্শন ভেজা গামছা নিয়ে আসে। শোভা দ্রুত অজ্ঞানের অভিনয় করে। দর্শন এগিয়ে এসে শোভার চোখ মুখ মুছে দেয়। অতপর চোখ যায় শোভার গলা ওর বুকের দিকে, যেদিকটা অনেকটাই উন্মুক্ত হয়ে আছে। শোভাকে নিজের করে পাওয়ার চাহিদা দেখা দিল দর্শনের মাঝে। শোভার গলার কাছে ভেজা গামছা ছোঁয়ালো। অজ্ঞান হয়ে থাকা শোভাও কেঁপে উঠল। তার গলার কাছে উষ্ণ ছোঁয়া তাকে কাঁপিয়ে দিচ্ছে। দর্শন ধীরে ধীরে শোভার গলা ও ক্লিভেসের উপরের দিকটা ভালোভাবে মুছে নেয়। শোভা কেঁপে কেঁপে উঠছে আর মনে মনে বলে, এই কোন বিপদে পড়লাম আমি? দর্শন গামছাটা মেলে দিয়ে শোভার পাশে শুয়ে পড়ল, ঠিক শোভার দিক ফিরে। লাইট চালানো আছে। শোভাকে দেখে চলেছে দর্শন এক দৃষ্টিতে। শোভার গলার দিক থেকে আঙুল ছুঁয়ে নিচের দিকে নামিয়ে নিচ্ছে। শোভা বাম হাত দিয়ে বিছানার কোণার শাড়ির আড়ালে চেপে ধরে আছে, যেন দর্শন তার অব্যক্ত অনুভূতি বুঝতে না পারে। আচমকা ঘটে গেল শোভার জন্য সর্বনাশ। দর্শন ঠিক যেখানে যেখানে শোভাকে কামড়েছিল, এখন সেখানে সেখানে আলতো চুম্বনে ভরিয়ে দিচ্ছে। শোভার ঠোঁটে দর্শনের ঠোঁট বিচরণ করছে। শোভা চোখ মেলে নিল সঙ্গে সঙ্গে। দর্শন তার কাজে ব্যস্ত। যেই চোখ তুলে তাকাতে নেবে, শোভা আবারও বন্ধ করে নেয়। শোভার ঠোঁট থেকে নিজের ঠোঁট সরিয়ে শোভার মুখের দিকে চেয়ে আছে। শোভার মাথার চুলগুলোতে হাত দিয়ে ধীরে ধীরে বুলিয়ে দিয়েছে। এর মাঝেই দর্শনের চোখ যায় শোভার ক্লিভলেসের দিকে। শোভার নিঃশ্বাসের গতি এই দিকটায় যেন নেশাতুর করে দিয়েছে। নিঃশ্বাসের সাথে বুকের ওঠানামা দর্শনকে শোভার প্রতি আসক্তি বাড়িয়ে দিচ্ছে। যতই হোক, সে পুরুষ মানুষ, নিজেকে দমিয়ে রাখা সবসময় সম্ভব হয় না। কিন্তু শোভার অজ্ঞান অবস্থায় কিছুই করতে চায় না। তাই শোভার বুকের ভাঁজে মুখ গুজে চোখ বুঝল, ঘুমানোর চেষ্টা করছে। আর শোভার ঘুম যেন উড়ে গেল। এভাবে তার গোপন অঙ্গের উপর মুখ দিয়ে ঘুমোলে শোভার মধ্যে আলাদা শিহরণ কাজ করে। শোভা নড়তে পারছে না, শৈলে ধরা পড়বে। বাধ্য হয়ে চোখ খিচে রাখে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি, তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।